নমস্কার। ফান্ডাদার আরও একটা দুর্দান্ত এবং জীবন বদলে দেওয়া ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গয়নার সোনার 10 গ্রামের দাম 1.5 লক্ষ ছাড়িয়ে গিয়েছে, আর 24 ক্যারেট ছুটছে 2 লক্ষ ছোঁয়ার উদ্দেশ্যে। গত 2 বছরে সোনার দাম বেড়েছে 3 গুণেরও বেশি, আর গত 1 বছরে দ্বিগুণ হয়েছে। কিন্তু সোনার এই পাগলের মতো দাম বাড়ার পেছনে কারণ কি? আরও বড় প্রশ্ন, সোনার দাম কি আরও বাড়বে? সবার মনে প্রশ্ন, কোথায় গিয়ে থামবে সোনা? আচ্ছা, এই দামে কি এখন সোনা কেনা উচিত? আরও একটা বড় প্রশ্ন, সোনা কি লগ্নি বা ইনভেস্টমেন্টের একটা ভালো মাধ্যম? আর যদি আমরা সোনাতে লগ্নি করিও, তাহলে কি সোনার গয়না কেনা বোকামি? এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি আপনাদের দিয়েছি। তাহলে আর কি, চলুন আমার সঙ্গে, আর আপনিও দেখে নিন যে সোনা কিতনা সোনা হ্যায়। চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে যে কথাটা সব সময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু এরকমই জীবন বদলে দেওয়া সব ভিডিও। আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সুন্দর, আরও একটু সহজ করে তোলার সব ইনফরমেশন। শুধু তাই নয়, আমাদের বেশিরভাগ ভিডিওই যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য নিজেদের তৈরি করছেন, তাদেরও খুবই সাহায্য করবে। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু। তাতে যখনই আমরা এই ধরনের প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসব, আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন। তাহলে চলুন এবার দেখে নেই যে সোনার দাম কেন এত বাড়ছে। চ্যাপ্টার 1, সোনা কেন এত দামি। অ্যাকচুয়ালি পৃথিবীতে সোনার যে পরিমাণ সেটা সীমিত, অর্থাৎ সোনা সবসময় স্কেয়ার্স। মানে এই স্কেয়ারসিটি অফ গোল্ড বা সোনার পরিমাণ সীমিত হওয়ার কারণেই সোনার এরকম ভ্যালু। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে সোনা, দেখুন, একটা হচ্ছে যে সোনার মানে একটা তো পরিমাণ সীমিত, আর দ্বিতীয় হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে সোনার স্বীকৃতি। আপনারা জানেন ক্যাশের বদলে সোনাই হচ্ছে সবচেয়ে বেশি লিকুইড করা যায়। মানে আপনার আজকে দরকার হলো আপনি সোনা জমা দিয়ে গোল্ড লোন নিয়ে নিতে পারেন, টাকা পেয়ে যেতে পারেন, সোনা বিক্রি করলে টাকা পেতে পারেন। অর্থাৎ এই যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জ হিসাবে কিন্তু গোটা বিশ্বে সোনার চাহিদা রয়েছে। আপনি এখান থেকে বেরিয়ে অন্য দেশে গেলে আপনার রুপি চলুক না চলুক, সোনা কিন্তু চলবে। তো এই মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে সোনার স্বীকৃতি আর সোনার পরিমাণ সীমিত হওয়া, এই দুটোই হচ্ছে সোনাকে এই জায়গায় সোনাকে দামি করার পেছনে কারণ। সোনার পরিমাণ সীমিত মানে আমরা অ্যাকচুয়ালি কি বলতে চাইছি আপনাদের একটু দেখিয়ে দিই। সোনা, পৃথিবীতে যতটা সোনা আছে বলে বিজ্ঞানীরা বলেন, যতটা ম্যাক্সিমাম যতটা সোনা কালেক্ট করা যেতে পারে, সেই সোনার কিন্তু পরিমাণ নির্দিষ্ট, যে জন্যই বলা হয় সোনা হচ্ছে স্কেয়ার্স। যেমন ধরুন, মানে অ্যাকচুয়ালি পৃথিবীতে কত সোনা আছে না, যদি আমরা একটা এরকম বাক্স তৈরি করি, যেটা এই 22 মিটার বাই 22 মিটার বাই 22 মিটারের এরকম একটা কিউব, তাহলে পৃথিবীর সমস্ত সোনাকে এই বাক্সের মধ্যে পুরে দেওয়া যাবে। মানে যত দেশের যত মানে লোকের কাছে যত সোনা আছে, তাহলে এই টোটাল সোনাকে এরকম একটা বাক্সের মধ্যে পুরে দেওয়া যায়। তাহলেই আপনি বুঝুন যে সোনা চাইলেই আমরা এক্সট্রা পেতে পারবো না। সোনার পরিমাণেই সীমিত হওয়ার কারণে সোনা এত দামি। এবং সেই সঙ্গে সঙ্গে যেহেতু এর পরিমাণ সীমিত এবং যেহেতু এটা দামি, সেহেতু এটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে গোটা বিশ্বে স্বীকৃত। অর্থাৎ যে কোনো দেশে আপনি যদি সোনা নিয়ে যান, তাহলে তার এগেনস্টে আপনি সেই দেশের মানে কারেন্সি পাবেন। এই জিনিসটা হচ্ছে এই সোনাকে এত দামি করার পেছনের কারণ। চ্যাপ্টার 2, সোনার দাম এত বাড়ছে কেন। সোনার দাম এত বাড়ছে কেন সেটা বুঝতে হলে আপনাদের এর পেছনে থাকা বিশ্ব রাজনীতি বা জিও পলিটিক্সটা বুঝতে হবে। এই জিও পলিটিক্স ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আপাত দৃষ্টিতে আমরা যে ঘটনাগুলোর কারণ খুঁজে পাই না, এই জিও পলিটিক্স বা বিশ্ব রাজনীতি সেই কারণগুলো খুঁজে দেয়, উত্তর দেয় অনেক অজানা প্রশ্নের। তাই আমি ফান্ডাদা এবার থেকে এই চ্যানেলে এরকম সহজ ভাষায় এই জিও পলিটিক্স বা বিশ্ব রাজনীতির ওপরে বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসব, যাতে করে আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর আপনারা পান। আসলে সোনার দাম বাড়ছে মূলত 4টে কারণে। কি কি কারণ? 1,
বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় যুদ্ধ, অশান্তি এবং যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়া। 2, আমেরিকা তথা ট্রাম্পের ট্যান্ট্রামস, মানে পাগলামি আর কি। 3, ব্রিক্সের উত্থান এবং ডলারাইজেশন। আর 4, বিভিন্ন দেশের সরকার বা সেন্ট্রাল ব্যাংকের প্রচুর পরিমাণে সোনা কেনা। এবং দেখুন, এই সব কটি পয়েন্টই কিন্তু বিশ্ব রাজনীতির সঙ্গে যুক্ত। এবারে আমি এক একটা পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। এটা বুঝে নিলে আপনাদের এরপরে বুঝতে সুবিধা হবে যে সোনার দাম কোথায় যেতে পারে এবং কোথায় গিয়ে তা থামবে। 1, বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় যুদ্ধ, অশান্তি এবং যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়া। এটা হচ্ছে 1 নম্বর। আসলে ইতিহাসে বরাবরই সোনা লগ্নির এক সুরক্ষিত মাধ্যম বলে বিবেচিত হয়ে এসেছে। যখনই পৃথিবীতে অস্থিরতা এসেছে, সোনার চাহিদা এবং দাম দুই বেড়েছে। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন জায়গাতে যুদ্ধ এবং অশান্তি সোনাকে এই জায়গায় নিয়ে এসেছে। রাশিয়া ইউক্রেন, হামাস ইসরায়েল, চীন তাইওয়ান, আমেরিকা ভেনেজুয়েলা, আমেরিকা ইরান, ভারত পাকিস্তান, এমনকি আমেরিকা ইউরোপও গত 3-4 বছরে একের পর এক যুদ্ধ পরিস্থিতি দেখেছে বিশ্ব। তার সঙ্গে যোগ হয়েছে বিশ্বের 50টিরও বেশি দেশে অস্থিরতা ও অনিশ্চয়তা। কাছের উদাহরণ হিসেবে আছে শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ, মালদ্বীপ, এমনকি নেপালও। আর এই সব মিলে লগ্নির সুরক্ষিত মাধ্যম হিসাবে সাংঘাতিক চাহিদা বেড়েছে সোনার, আর তাই আকাশ ছুঁয়েছে সোনার দাম। 2, আমেরিকা এবং ট্রাম্পের ট্যান্ট্রামস, মানে পাগলামি আর কি। আমেরিকা তার পাগলামি দিয়ে গোটা বিশ্ব বাণিজ্যকে এক সংকটের মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছে। নিজে তো ডুবছেই, তার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বকে এক আর্থিক সংকটের মুখে ফেলে দিয়েছে। আর তাই বিশ্বজুড়ে আতঙ্কিত লগ্নিকারীরা লগ্নির সুরক্ষিত গন্তব্য হিসেবে বেছে নিচ্ছে সোনাকে, আর হু হু করে বেড়ে যাচ্ছে সোনার দাম। 3, ব্রিক্সের উত্থান এবং ডলারাইজেশন। এই পাগলামি বা ট্যান্ট্রামস যাই আপনি বলুন না কেন, তাতে আতঙ্কিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশ তাদের বিশ্বব্যাপী বাণিজ্যের জন্য আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে আনছে। আমরা জানি যে কমিয়ে আনছে ডলারের ওপর নির্ভরতা। আসলে বিশ্বে এক দেশ অন্য দেশের সঙ্গে যখন বাণিজ্য করে, তখন বেশিরভাগ সময়ে ব্যবহার করে আমেরিকার ডলারকে ওই টাকা ট্রানজ্যাকশন করার জন্য। কিন্তু আমেরিকার মাস্তানি এবং তার থেকেও বেশি পাগলামির জন্য সেই ডলার নির্ভরতা কমিয়ে আনতে চাইছে দেশগুলো। তারা নিজেদের মধ্যে জোট বেঁধে ডলারের বিকল্প মাধ্যম তৈরি করতে চাইছে বাণিজ্যের জন্য, আর এরই ফলশ্রুতিতে তৈরি হয়েছে ব্রিক্স। এমনকি আমেরিকার দীর্ঘদিনের বন্ধু ইউরোপিয়ান ইউনিয়নও আজ আমেরিকা এবং ডলারের বিকল্প খুঁজছে, আর তাই ডলারের চাহিদার দাম দুই কমে যাচ্ছে বিশ্বজুড়ে। আর সোনার দাম বিশ্ববাজারে যেহেতু আমেরিকার ডলার দ্বারা নির্ধারিত হয়, তাই ডলারের দাম কমার জন্য বেড়ে যাচ্ছে সোনার দাম। আর 4 নম্বর হচ্ছে বিভিন্ন দেশের সরকার বা সেন্ট্রাল ব্যাংকের প্রচুর পরিমাণে সোনা কেনা। আর বিভিন্ন দেশের এই ডলার নির্ভরতা কমানোর যে চেষ্টা, তার কারণে এই দেশগুলো কিনে চলেছে টন টন সোনা। আসলে এই দেশগুলোকে ডলার বাদ দিয়ে অন্য দেশের সঙ্গে বাণিজ্য করতে হলে তাদের মুদ্রাকে সোনা দিয়ে মূল্যায়ন করতে হবে। অর্থাৎ সোজা কথায়, যে দেশের কাছে যত সোনা থাকবে তাদের মুদ্রা বা টাকার দাম তত বেশি হবে। আপনাদের একটা উদাহরণ দিই, চীন শেষ 15 বছরে প্রায় 2000 টন সোনা কিনেছে। ভারতও প্রচুর সোনা শেষ কয়েক বছরে কিনেছে, আর অন্যান্য দেশগুলোও কিনছে। সব মিলিয়ে সোনার দাম সাধারণের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। চ্যাপ্টার 3, সোনার দাম কি আরও বাড়বে? কোথায় গিয়ে থামবে সোনা? আসলে সোনার দাম আরও বাড়বে কিনা বা কোথায় গিয়ে থামবে, তাও কিন্তু নির্ভর করছে ওই আগের কারণগুলোর উপরই। যুদ্ধ বা অশান্তি কমে আসলে সোনার দামের বাড়বাড়ন্ত আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে। আর যদি অশান্তি না কমে এবং অন্যান্য দেশও যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে সোনা আরও বাড়বে। দ্বিতীয়ত, আমেরিকা যদি বুঝতে পারে যে তার মস্তানি এবং পাগলামির জন্য আসলে তাদেরই ক্ষতি হচ্ছে, আস্তে আস্তে আমেরিকার বন্ধু দেশগুলো আর আমেরিকাকে ভরসা করতে পারছে না,
তারা বিশ্ব বাণিজ্যের নির্ণায়ক শক্তি আর থাকতে পারছে না। যদি ট্রাম্প তার ইগো এবং পাগলামির রাস্তা পরিত্যাগ করতে পারেন, যদি বিশ্ব বাণিজ্য আবার সুস্থির হয়, তাহলে সোনার দামও সুস্থির হবে এমন আশা করা যায়। তবে বিশ্বের অন্যান্য শক্তিগুলো যেমন রাশিয়া, চীন বা ভারত, এমনকি ইউরোপও, তারা কিন্তু আর আমেরিকাকে বিশ্বাস করতে নারাজ। ফলে আমার মনে হয় ডি-ডলারাইজেশন এবং আমেরিকাকে পাশ কাটিয়ে এক নতুন বিশ্ব বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার কাজ আরও গতি পাবে। ফলে সব দেশগুলোর সোনা কেনার প্রবণতা কিন্তু আরও 2-3 বছর থাকবে বলেই মনে হয়। তাই এখান থেকে দাম আরও বাড়বে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। যেখানে 2021-এ সোনা ওই 48,000-এর আশেপাশে ছিল, সেখানে এখন এই 4 বছরে সোনার দাম বেড়েছে 3 গুণেরও বেশি। এবং আগামী 2 বছরে এখান থেকে এই দাম দ্বিগুণ হলেও আমি অন্তত আশ্চর্য হব না। তবে এটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত মতামত, তাই আমার কথাকে বেদবাক্য বলে কিন্তু ধরবেন না। চ্যাপ্টার 4, এই দামে কি এখন সোনা কেনা উচিত? হ্যাঁ, আমার মতে এর সোজা উত্তর হলো হ্যাঁ। কেন হ্যাঁ সেটা বুঝিয়ে বলছি। দেখুন, ঐতিহাসিকভাবে যদি দেখেন, তাহলে সোনা কিনে রেখে ক্ষতি হয়েছে এমন কথা আমার অন্তত জানা নেই। সাময়িকভাবে যে কোনো জিনিসেরই দামের ওপর একটা ওপরনীচ ঘটতে পারে, কিন্তু আপনি সোনা কিনেছেন আর 5 বছর পর তা বিক্রি করতে গিয়ে ক্ষতির মুখে পড়েছেন, এটা হয়েছে বলে আমি মনে করতে পারছি না। তাই সোনা কেনা কোনো সময়ই বোকামি নয়, বরঞ্চ এটি একটি এমন সম্পদ যা সারা বিশ্বে সমানভাবে স্বীকৃত। ব্যাংকে থাকা আপনার টাকার বিশ্ববাজারে দাম থাকুক বা না থাকুক, সোনার দাম কিন্তু থাকবে। সোনাকে সম্পদ বা অ্যাসেট হিসাবে সারা বিশ্ব মেনে নিয়েছে। এখানে আমি একটা দুর্দান্ত মজার তথ্য দিই। ভারত সরকারের কাছে এই মুহূর্তে প্রায় 800 টনের ওপর সোনা মজুত আছে। চীনের সরকারের কাছে মজুত আছে প্রায় 1700 টনের মতো সোনা। আর আমেরিকা সরকারের কাছে কত সোনা আছে জানেন? 8000 টনেরও কিছু বেশি। মানে ভারত সরকারের প্রায় 10 গুণ সোনা আছে। কিন্তু ভারতের জনগণের কাছে কত সোনা আছে জানেন? 24,000 টনেরও বেশি। মানে আমেরিকা সরকারের 3 গুণেরও বেশি। আর এর সিংহভাগটাই হলো স্ত্রীধন, মানে এই বিরাট সম্পদের বেশিরভাগটাই ভারতের মহিলাদের সম্পদ। এখানেই শেষ নয়, ভারতের বিভিন্ন মন্দির এবং ধর্মস্থানগুলির কাছে আছে প্রায় 6 থেকে 7,000 টন সোনা, যা প্রায় আমেরিকা সরকারের সমান। বুঝতে পারছেন তো কেন ভারতকে ভয় পাচ্ছে আমেরিকা এই ব্রিক্সের ব্যাপারে? তাই আমি বলবো, সোনা কেনার কোনো সুসময় নেই। যখনই আপনি সোনা কিনবেন, তখনই সেটা আপনার জন্য সুসময়। এখন প্রশ্ন হচ্ছে, এখন সোনা কেনা কি এই দামে ঠিক হবে? এই প্রশ্ন লোকে বহুবার করেছে। যখন 10 গ্রাম সোনা 10,000 টাকা ছিল তখন করেছে, যখন 20,000 ছিল তখন করেছে, 30,000-এ করেছে, 50,000-এ করেছে, এমনকি 1 লাখেও করেছে। কিন্তু প্রতিবার সোনা বুঝিয়েছে যে সে কেন সোনা। তাই শর্ট টার্মে দাম ওঠাপড়া করলেও সোনার ভবিষ্যৎ কিন্তু সোনায় মুড়ানো বলেই আমি মনে করি। তবে এখানে আমি মনে করিয়ে দেবো, আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্ট নই, তাই আমার কথাকে বেদ বাক্য বলে ধরবেন না। এখানে আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত জানালাম। চ্যাপ্টার 5, সোনার গয়না কেনা কি মূর্খামি? এই বিষয়ে ইউটিউবে ভুরি ভুরি ভিডিও আছে, এবং ওই ভিডিওগুলো দেখলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে সোনার গয়না কেনা হচ্ছে চূড়ান্ত মূর্খামির পরিচয়। ডিজিটাল গোল্ড কিনুন, গোল্ড ইটিএফ কিনুন, গোল্ড ব্যাকড মিউচুয়াল ফান্ড কিনুন, এমন পরামর্শই হয় না বুঝে অথবা পয়সা খেয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বা ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা দিয়ে থাকেন। তবে আমি বলবো, আমার মতে এগুলি কেনার আগে কিন্তু খুব সাবধান। দিন কয়েক আগে সেবিও কিন্তু এই ব্যাপারে সাবধান করেছে। এই কোম্পানিগুলি আইনের ফাঁককে কাজে লাগিয়ে বাজার থেকে পয়সা তুলছে, যার ওপর সরকার বা সেবির কোনো কন্ট্রোল নেই। আর আমি বলবো যে সোনার গয়না কেনাও কিন্তু মোটেই খারাপ নয়। হ্যাঁ, এটা ঠিক যে গয়না কিনলে 10-15% টাকা নষ্ট হয়, কিন্তু আমার মতে সেটা নষ্ট নয় মোটেই। আমার মতে ওটা হলো ইনভেস্টমেন্ট। কিসে বলছেন? সম্পদকে ধরে রাখার ইনভেস্টমেন্ট। ওই যে আগেই বলেছিলাম, ভারতের মহিলাদের কাছে আছে আমেরিকার 3 গুণ সোনা। ওটা কেন আছে জানেন? কারণ ভারতের মহিলারা কখনো সোনাকে অ্যাসেট হিসাবে দেখেনি না। সোনাকে অ্যাসেটের হিসাবের বাইরে রাখা হয়। তাই গাড়ি কেনার জন্য বা ছেলে মেয়েদের পড়াশোনার জন্য
বা অন্য কোনো কাজে আমরা চট করে সোনায় হাত দিই না। ওটা শেষ অস্ত্র। যখন প্রশ্ন ওঠে জীবন মরণের, তখন ভারতীয় মহিলারা সেই ব্রহ্মাস্ত্র বের করেন। কিন্তু যদি আপনারা অ্যাসেট হিসাবে সোনা কিনতেন, ওই ডিজিটাল গোল্ড বা পেপার গোল্ড বা ইটিএফ, তাহলে আজ প্রায় 24,000 টন সোনা আপনাদের কাছে হয়তো থাকতো না। বিভিন্ন প্রয়োজনে তা হাত বদল হয়ে যেত। তাই আমার মতে সোনার গয়না কেনা যদি মূর্খামি হয়, তাহলে আমি সেই মূর্খামি বার করতে রাজি আছি। আপনারা সেই মূর্খামি করবেন কিনা তা আপনারাই ঠিক করুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর সবার সঙ্গে শেয়ার করুন, তাতে করে সমাজ আরও সচেতন হবে। ওই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা আর আপনাদের চট করে বোকা বানাতে পারবে না। তাহলে ভারতীয় মহিলাদের সোনাপ্রীতিকে স্যালুট জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কী করছেন? সাবস্ক্রাইব করে দিয়েছেন, ধন্যবাদ। শিগগিরই ফিরবো এরকমই আরও একটা জীবন বদলে দেওয়া ভিডিও সঙ্গে নিয়ে। আজ চলি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই।